কলব আগে থেকেই জানতো এরকম কিছু হবে, কেননা নীল প্রমাণ রাখে না, কোনো না কোনোভাবে সব প্রমাণ নষ্ট করে দেয়। আর যদি প্রমাণ থেকে যায় তখন বিশেষ একজন আছে যে নীলকে সাহায্য করে প্রমাণ নষ্ট করতে। পুলিশ তাদের সব কাজ কমপ্লিট করে চলে যায়। আয়রা তাদের সাথে যায় না। আয়রা আলাদা একটা ট্যাক্সিতে করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় ট্যাক্সিওয়ালা হঠাৎ ট্যাক্সি থামায়। হঠাৎ এমন হওয়ায় আয়রা কিছু বুঝতে পারল না। ট্যাক্সি থামিয়ে ড্রাইভার ট্যাক্সি থেকে বের হয়ে দৌড়ে চলে যায়। আয়রা এবারও কিছু বুঝতে পারল না। আয়রা চরম পর্যায়ে অবাক হয় ড্রাইভারকে এভাবে চলে যেতে দেখে। আয়রা ভাবছে হঠাৎ ট্যাক্সিওয়ালার হলোটা কি। আর ট্যাক্সির জানালা খুলে সামনে তাকিয়ে বুঝতে পারে ট্যাক্সিওয়ালার পালিয়ে যাওয়ার কারণ। সামনে দলবল নিয়ে নীল রয়েছে। সামনে থেকে এগিয়ে আসছে নীল, হাতে রাইফেল। নীল আসার আগে কয়েকজন এসে চারদিক থেকে ট্যাক্সি ঘিরে দাঁড়ায়, যাদের প্রত্যেকের হাতে অস্ত্র। আয়রা চুপচাপ একভাবেই বসে আছে। ভাবতে পারেনি মাঝ রাস্তায় এরকম চমক পাবে। আয়রা এখনও ট্যাক্সি থেকে বের হয়নি, সামনে তাকিয়ে আছে একভাবে। নীল আস্তে আস্তে এগোতে এগোতে ট্যাক্সির কাছে চলে আসে। নীল এসে ট্যাক্সিতে উঠে আয়রার পাশে বসে। নীল এভাবে দেখা মাত্রই আয়রার রাগ লাগে। নীল এসে আয়রার গা ঘেঁষে বসে। আয়রা নীলের থেকে সরে গিয়ে মাঝখানে একটু গ্যাপ রেখে বসে। এই দেখে নীল আয়রার দিকে এগিয়ে গিয়ে আয়রার গা ঘেঁষে বসে। হাতের রাইফেল হাতের মাঝে ঘোরাতে ঘোরাতে বলে, হ্যাপি ডে মিস আয়রা। সেম প্রশ্ন তো আমার মিস আয়রা। আয়রা নীলের কথার মানে বুঝলো না। আসলে নীল কেন তার কাছে, আর এভাবেই বা কথা বলছে কেন। আয়রা নীলের দিকে তাকিয়ে বলে, আপনার এখানে কি চাই, কেন এসেছেন? নীল আয়রার দিকে তাকিয়ে ভ্রু ভাঁজ করে বলে। আপনার কি চাই মিস আয়রা? নীলের কথা শুনে আয়রা হাসতে শুরু করে। নীল আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রা নিজের হাসি চেপে রেখে বলে, মিস্টার নীল আহমেদ চৌধুরী, আপনার মতো মানুষের চাওয়া পাওয়া বলতে কিছু নেই। আপনার নেশা খুন খারাপি করা, মানুষের ক্ষতি করা আর ছলনা করা। কারো চাওয়ার মূল্য যদি আপনার কাছে থাকতো, তাহলে আপনি নির্দোষ মানুষের টাকার জন্য কাউকে মারতেন না। নীল ঠান্ডা মাথায় আয়রার কথাগুলো শুনে। আয়রার বলা শেষ হলে নীল হাসতে হাসতে বলে, পুরো দুনিয়া জানে নীল খারাপ। আপনি এত ভালো, এত জ্ঞানবান হয়ে কেন একটা বাচ্চার জীবন নিয়ে খেললেন? নীলের কথা শুনে আয়রা থমথম হয়ে খেয়ে যায়। আয়রা নার্ভাস হয়ে যায় সাথে সাথে। আয়রা আমতা আমতা করে বলে, মানে? নীল এবার একটু জোরে হাসে। আয়রা উত্তরের আশায় নীলের দিকে তাকিয়ে আছে। নীল তাকে ঠিক কী বোঝাতে চাচ্ছে নীল হাসি থামে সিরিয়াস হয়ে বলে, মানে বুঝতে পারছেন না মিস আয়রা? আপনি যা খেলাটা খেললেন না আমার সাথে, ও মাইক, যা বলার বাইরে। আপনার সত্যি তুলনা হয় না। কিন্তু বড় একটা ভুল করেছেন এই খেলাটাই আমার আশাকে জড়িয়ে। আপনার একদম উচিত হয়নি আমার আশাকে জড়ানো মিস আয়রা। কি ভেবেছিলেন আমি কিছু জানতে পারবো না? যদি সেটা ভেবে থাকেন তাহলে বড্ড ভুল ভেবেছেন। নীলের কথা শুনে আয়রা অনেকটা ঘাবড়ে যায় আর তুতলাতে তুতলাতে বলে, আপনার কথার মানে বুঝতে পারছি না। মানে বুঝতে চেষ্টা মানে বুঝতে পারছেন না নাকি বুঝো না বোঝার চেষ্টা করছেন? যা বলার পরিষ্কার করে বলুন মিস্টার। রাগ দেখিয়ে কথাটা বলে আয়রা। নীল নর্মালভাবে বলে, সামান্য ইনফরমেশনের জন্য কেন আশাকে নিয়ে খেললেন? কেন অ্যাক্সিডেন্টের মতো জঘন্য খেলায় আশাকে টানলেন? ওর কি দোষ? খারাপ তো আমি। আমার বোন আশা ওরা তো খারাপ না। তাহলে ওদের সাথে মিথ্যা নাটক কেন করলেন বেসায়রা? কেন ওদের ছায়া নিয়ে গোয়েন্দা সাজলেন? আয়রা নীলের কথার মানে বুঝে যায়। আয়রা অন্যদিকে ঘুরে বলে, আমি কাউকে নিয়ে খেলিনি, আর না তো কারো সাথে নাটক করেছি। খেলেছেন তো আপনি মানুষের জীবন নিয়ে। আমি যদি মানুষের জীবন নিয়ে খেলে থাকি তাহলে আপনিও কারোর জীবন নিয়ে খেলছেন, আর সেটাও একটা ছোট বাচ্চার জীবন নিয়ে। সেদিন যদি আশার কিছু হয়ে যেত তাহলে আপনি কি বলতেন আজ? উত্তর দিন। আয়রা কোনো কিছু বলে না, চুপ করে থাকে। সত্যি তো যদি বিপদ হয়ে যেত তাহলে কি হতো ভেবে আয়রা কিছু বলছে না। নীল এবার প্রচণ্ড রেগে বলে, কি ভেবেছ এত সহজে এইভাবে কিছু না বলে নীল ছেড়ে দেবে? তোমার করা ভুলের কঠিন মাসুল তোমায় দিতে হবে। এত সব জেনে আমি নেহাত তোমার কিছু করতে পারছি না। তুমি যেটা করেছো তারপর তোমাকে মেরে মাটিতে পুঁতে দিলেও তার কাছে কিছুই না। কিন্তু আমি সেটা পারছি না। নেহাত তোর কপাল ভালো, যাকে নিয়ে নোংরা খেলা খেলছিস তার জন্যই আজ তোকে কিছু বলতে পারছি না। আমার আর সেই সব জানে না। কি বলেছে জানিস? ওই মিষ্টি আন্টিটা অনেক ভালো, আমাকে অনেক ভালো জানে। জানো তো, আজকে আমি মিষ্টি আন্টিটার জন্য তোমার সামনে ভালো আছি। তাহলে মামাই ওই আন্টিটা অনেক ভালো। তুমি তার খেয়াল রাখবে। মিষ্টি আন্টিকে কেউ কিছু বলে তাকে মারবে। তুমি তাকে ভালো জানবে, সবার মতো তাকে বকবে না। তা বলে কিন্তু আমি রাগ করবো অনেক। নীল কথাগুলো বলে থেমে যায়। আয়রার চোখ বেয়ে জল পড়ছে। নীল একটু থেমে বলে,
এরপর তোকে কি করতে মন চাই বল? আমার জায়গায় থাকলে তুই কি করতি বল? আশার কথা ভেবে আর চোখে জল। আশা আয়রাকে মিষ্টি আন্টি বলে ডাকে, অনেক ভালো জানেন। আয়রা চুপ করে থাকে। নীল আবার বলে, কি ভেবেছিস এত কিছুর পর আমি চুপ করে বসে থাকবো? শোন, তোকে বলছি, আমার নেক্সট টার্গেট কমিশনার কবির আহমেদ। নে, পারলে আমার হাত থেকে কমিশনারকে বাঁচিয়ে নে। যদি আমার হাত থেকে কমিশনারকে বাঁচাতে পারিস তাহলে কথা দিচ্ছি রে, তোকে কিচ্ছু বলবো না, তোর কাছে নিজেকে সারেন্ডার করে দেবো। নে, এখন থেকে তোর সময় শুরু। আর যদি বাঁচাতে না পারিস তাহলে তোর ভুলের মাসুল গুনতে হবে। নীলের কথা শুনে আয়রা চোখ বড় বড় হয়ে যায়। আয়রা প্রচণ্ড পর্যায়ে অবাক হয়। অবাকের চরম সীমায় পৌঁছে যায় আয়রা। আয়রা অনেক অবাক হয়ে বলে, কি বলছেন কি? কেন করছেন এমন? কি দোষ তার? কেন এভাবে তাদের জীবন নিয়ে খেলছেন? আয়রা অস্থির হয়ে বলে কথাগুলো। নীল আয়রার কথা শুনে হাসতে হাসতে বলে, দোষ? নীলের এমন হাসির মানে আয়রা জানে না। আয়রা ভয়ে নীলের মুখের দিকে তাকিয়ে থাকে। নীল কিছু না বলে গাড়ি থেকে নেমে যায়। নীল গাড়ি থেকে নেমে যেতেই আয়রা পেছন থেকে বলে, নীল কিছু না বলে একটা ছেলেকে উদ্দেশ্য করে বলে, কই যাচ্ছেন? আমার উত্তর দিয়ে যান। নীলের হুকুম পেতে সে আয়রাকে নিয়ে চলে যায়। আয়রা বারবার উত্তর চাইলেও নীল কিছু বলেন। ম্যামকে ঠিকঠাকভাবে বাসায় পৌঁছে দিয়ে এসো, খুব সাবধানে। নীল সন্ধ্যায় বাসায় ফিরে আসে। নীল বাহির থেকে কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দ শুনে জুই তড়িঘড়ি করে দরজা খুলতে যেতে নিলে আয়রা তাকে বাধা দিয়ে বলে, আপু, আমি দেখছি। জুই আর কিছু বলে না। জুই নিজের কাজে মনোযোগী হয়। আয়রা উঠে গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই নীল আয়রাকে দেখতে পায়। নীল আয়রাকে এই সময় নিজ বাসায় দেখে একটু চমকে যায়। আসলে সন্ধ্যার সময় আয়রাকে দেখে নীল অবাক হয়। এই সময় আয়রা তার বাসায় কেন, কি করতে? তাহলে গতকালের জন্য এসেছে। নীল আয়রার দিকে তাকিয়ে থাকে। নীল কিভাবে তাকিয়ে থাকতে দেখে আয়রা ছোট্ট করে কাশি দিয়ে বলে, এই যে মিস্টার, এভাবে দাঁড়িয়ে থাকবেন না ভিতরে আসবেন? আয়রার কথা নীলের হুঁশ ফেরে। এতক্ষণ নীল একভাবে আয়রার দিকে তাকিয়েছিল। তারও কারণ আছে। এ সময় আয়রাকে দেখে অবাক হয়ে। আজ আয়রা শাড়ি পরে এসেছে, মারাত্মক সুন্দর লাগছে। স্বাভাবিকভাবেই নীল আয়রার দিকে তাকিয়েছিল। আয়রার কাশিতে নীলের হুঁশ ফেরে। নীল আয়রার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ভেতরে চলে আসে। আয়রার দরজা বন্ধ করে নীলের পেছন পেছন আসে। নীল ভেতরে এসে চেঁচিয়ে উঠে বোনকে ডেকে, আপু, আপু, আয় আপু। নীলের ডাক শুনে জুই রান্নাঘর থেকে এক প্রকার দৌড়ে বের হয়ে এসে বলে, হ্যাঁ বল। নীল একবার আয়রার দিকে আরেকবার জুয়ের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, এই সময় এই মেয়ে এখানে কি করছে? আয়রাকে দেখে বলে। নীলের এমন প্রশ্নে জুই আয়রা দুজনেই ভ্যাবাচাকা খেয়ে যায়। নীলের প্রশ্ন আর কথা বলার ধরন দেখে জুই বুঝতে পারছে না কি জবাব দিবে। নীলের এমন কথা শুনে আয়রা নীলের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। কেননা আয়রা জানে না নীল কোথায় মিন করে এই কথা বলেছে। দুজনকেই চুপ করে থাকতে দেখে নীল আবার বলে ওঠে, কিছু জিজ্ঞেস করছিলাম। না মানে এই রাতের বেলায় তো তাই। আচ্ছা, আমি রুমে যাচ্ছি, আমার কফিটা রুমে দিয়ে আসিস। পরিস্থিতি বাঁচাতে এই বলে নীল চলে যায়। আয়রা মনে মনে নীলের 14 গোষ্ঠী উদ্ধার করে নেয়। নীল চলে যেতেই জুই আয়রার কাছে এগিয়ে এসে বলে, বোন, তুমি কিছু মনে করো না, ও একটু এরকমই। আয়রা জুয়ের কথা শুনে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, না আপু, কিছু মনে করার কি আছে? জুই নীলের জন্য কফি বানিয়ে আশাকে কফিটা দিয়ে আসতে বললে আয়রা এগিয়ে এসে বলে, আপু, আমি নিয়ে যাই? কি বলছো? তোমার নিতে হবে না। আয়রার জুয়ের কথা শুনে হাসি দিয়ে বলে, আমার সমস্যা নেই। জুই কিছু বলতে গিয়েও আর বলে না। জুই আয়রার হাতে কফি এগিয়ে দিয়ে মুচকি হাসে। আয়রা জুইকে হাসতে দেখে লজ্জা পেয়ে যায়। আয়রা তাড়াতাড়ি কফি নিয়ে চলে আসে। নীলের রুমের কাছে এসে দেখে দরজা খোলা। আয়রা অতশত না ভেবে নক না করে ভেতরে ঢুকে নীলকে দেখে চোখ বন্ধ করে চেঁচিয়ে ওঠে। আয়রা কিভাবে চিৎকার করতে দেখে নীল তাড়াতাড়ি আয়রার মুখ চেপে ধরে। আয়রা চোখ বন্ধ করে আছে। নীল এক হাতে আয়রাকে শক্ত করে ধরে আছে, আর এক হাত দিয়ে আয়রার মুখ চেপে ধরে আছে। আয়রা রুমের দরজা খুলে ভেতরে আসতেই নীলকে খালি শরীরে দেখে। নীল সবে ফ্রেশ হয়ে বের হয়েছে, গায়ের টি শার্ট বা শার্ট কিছু নেই। এরকমভাবে নীলকে দেখে আয়রা চিৎকার করে। নীল একটু পর আয়রাকে ছেড়ে দিয়ে আয়রার দিকে রেগে তাকায়। আয়রা অন্যদিকে তাকিয়ে থাকে। নীল রাগী কণ্ঠে বলে, রুমে যে নক করে আসতে হয় এই ন্যূনতম জ্ঞানটুকু জানা নেই? আয়রা অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলে, আমি কি জানতাম নাকি আপনি এভাবে থাকবেন? আয়রার কথা শুনে এবার নীল পুরোপুরি রেগে যায়। রেগে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? এইভাবে আছি মানে? হ্যাঁ, এভাবেই তো আছেন। এভাবে কেউ খালি গায়ে থাকে? নীল রেগে যায় আয়রার কথায়। নীল আয়রার সামনে এসে রাগী কণ্ঠে বলে, আমার রুম, আমার যেভাবে থাকতে ইচ্ছে করবে আমি সেভাবে থাকবো।
আর তুমি কোন সাহসে আমার রুম অব্দি আসছো? কে দিলে এত সাহস তোমাকে? নীল কথাগুলো দাঁতে দাঁত চেপে বলে। আয়রার সামনে নীল দাঁড়িয়ে থাকলেও নীলের দিকে তাকাচ্ছে না। নিচের দিকে তাকিয়ে আয়রা নীলের কথা শুনে আস্তে আস্তে বলে, সাহসের কি আছে? আমি আমার জন্য আসিনি, আমি আপনার কফি নিয়ে এসেছি। নীল এগিয়ে এসে আয়রার হাত থেকে কফির মগটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে বলে। এবার আসতে পারো। নীলের কথা শুনে আয়রা নীলের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলে, এমনভাবে বলছেন যেন আপনার এখানে থেকে যেতেই এসেছি। নীল কিছু বলতে গিয়েও বলে না। আয়রা বেরিয়ে চলে যায়। যাওয়ার সময় নীলকে বকতে বকতে যায়। নীল রেডি হয়ে বেরিয়ে এসে দেখে আয়রা আশাকে নিয়ে হাসাহাসি করছে। নীল এক নজর আয়রার দিকে তাকিয়ে আশার পাশে গিয়ে বসে। আয়রা নীলকে দেখে নীলের দিকে একটু তাকিয়ে উঠে চলে যায়। আয়রা চলে যেতেই আশা নীলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মামাই, তুমি কি মিষ্টি আন্টিকে পছন্দ করো আমার মতো? আমি না তখন তোমাকে মিষ্টি আন্টির দিকে তাকিয়ে থাকতে দেখেছি। আশার এমন পাকনা কথা শুনে নীল চোখ বড় বড় করে আশার দিকে তাকায়। আশা নীলকে এভাবে তাকাতে দেখে বলে, মামাই, মিষ্টি আন্টিটা দেখতে অনেক মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। তুমি বিয়ে করবে মিষ্টি আন্টিকে? নীল এবার অবাক হয়ে আশার দিকে তাকায়। কি বলবে আশাকে বুঝতে পারছে না। এই মেয়ে এত পাকনা নীলের আগে জানা ছিল না। নীল আশার দিকে তাকিয়ে আছে। নীলকে তাকিয়ে থাকতে দেখে আশা বলে, মিষ্টি আন্টি অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। তুমি মিষ্টি আন্টিকে বিয়ে করবে? বলো না মামাই। আশার কথা শুনে নীল হেসে দিয়ে আশাকে কোলে তুলে নিয়ে বসে। তারপর আশাকে আদর করে দিয়ে বলে, মিষ্টি আন্টিকে এত পছন্দ আমার মায়ের? আশা মাথা ঝেঁকে উত্তর দেয়। হুম। আশার কথা শুনে নীল আশাকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে বলে, তাহলে তো আমার মায়ের আবদার রাখতেই হয়। আশা নীলের কথা শুনে অনেক খুশি হয়। আশা নীলের কোল থেকে নেমে লাফিয়ে বলে, সত্যি মামাই? সত্যি। আশা নাচতে শুরু করে দেয়। আশার কাণ্ড দেখে নীল হেসে দেয়। মামা ভাগ্নি দুজনেই হাসাহাসি করছে, আর একজন দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আয়রা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। জুই এসে আয়রার পাশে দাঁড়ায়। আয়রা জুয়ের উপস্থিতি বুঝতে পেরে বলে, আপু, উনি মনে হয় আশাকে অনেক ভালোবাসে। উনি মানে নীলের কথা বোঝানো হয়েছে। জুই নীল আর আশার দিকে তাকিয়ে বলে, জানি না কতটা ভালোবাসে, কিন্তু আশা বলতে পাগল। ছোট থেকে আশা ওর কাছে বড় হয়েছে, কখনো কোনো কিছুর কমতি রাখেনি, তেমন কখনো ভালোবাসতেও কমতি রাখেনি। যখন যে আবদার করেছে তখন তাই পূরণ করেছে। মেয়েটাও আমার থেকে মামাকে বেশি ভালোবাসে। আয়রা অনেক অবাক হয়। আসলে প্রতিটা মানুষের দুটি রূপ হয়, একটি বাহিরের আর একটি ভেতরের। মানুষ বাইরে থেকে যেমনই হোক না কেন, ভেতর থেকে অন্যরকম। আয়রা নীলকে দেখে মনে মনে বলে, মানুষটাকে বুঝে উঠতে পারি না, এখন যেভাবে আছে মনে হচ্ছে না এতটা খারাপ। এই রূপটা বড্ড অচেনা। যে কেউ আপনার এই রূপ আর এই সাইকো রূপটা দেখে গোলক ধাঁধায় পড়ে যাবে। আয়রা নাস্তা করে বাড়ি ফেরার উদ্দেশ্যে জুইকে বললে জুই যেতে দিতে রাজি হয় না। কিন্তু জুইয়ের অনেক জোরাজুরির পরও আয়রা থাকবে না। তখন জুই বলে, বললাম থেকে যেতে। না আপু, অন্য একদিন প্লিজ। জুইয়ের আর কিছু বলে না। আয়রার থাকা নেই। সত্যি বলতে অল্প দিনে জুই আশার সাথে আয়রার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আর সেটা যাকেই কেন্দ্র করে হোক না কেন, জুই আয়রার কথা ভেবে বলে, এই রাতে তুমি একা একা যেতে পারবে? হ্যাঁ আপু, সমস্যা হবে না। জুই আয়রার কথা চিন্তা করে। একা একটা মেয়ে মানুষ কি করে একা যাবে? আজকের দিনে দিনের বেলায় মেয়েদের একা বের হওয়া মুশকিল, সেখানে রাতে একা কি করে যেতে পারে? একটা মেয়েকে এভাবে রাতের বেলায় এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না ভেবে বলে। ভাইয়া শোন। জুয়ের ডাক শুনে নীল বসা থেকে উঠে জুয়ের কাছে আসে। হ্যাঁ বলো। ভাই, তুই একটু কষ্ট করে আয়রানকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। জুয়ের কথা শুনে আয়রা মাছ থেকে বলে ওঠে, না আপু, তার দরকার হবে না, আমি একা একাই যেতে পারবো। আয়রার কথা শুনে জুই আয়রার দিকে রেগে তাকিয়ে বলে, তোমাকে আমি একা একা যেতে দিতে পারি না। দিন হলে কথা ছিল, এই রাতের বেলায় তোমাকে কি করে একা যেতে দেই? ভাই, তোকে যা বলছি তাই কর। আয়রা আর কিছু বলে না। সত্যি তো, রাতের বেলায় বিপদ ওত পেতে থাকে। নীল জুয়ের কথা ওপর আর কিছু বলে না। নীলের সাথে যেতে রাজি হয়। নীলও দ্বিমত করে না। নীল গাড়ি ড্রাইভ করছে, আয়রা বাহিরে তাকিয়ে দেখছে। দুজনে পাশাপাশি সিটে বসা হলে কেউ কারোর সাথে কথা বলছে না। দুজনের মাঝে নীরবতা বিরাজমান করছে। এভাবে আরও কিছুক্ষণ নীরব থাকার পর দুজনের মধ্যে নীরবতা ভেঙে আয়রা বলে, আপনি কেন নির্দোষ ওই সমস্ত মানুষের প্রাণ নিচ্ছেন? তাদের কি বাঁচার অধিকার নেই? তাদের কি পরিবার নেই? তাদের কি প্রাণ খুলে বাঁচতে ইচ্ছে করে না? কেন তাদেরকে তাদের পরিবার থেকে আলাদা করছেন?
আয়রা কথাগুলো অনেক ঠান্ডা মাথায় বলে, কথাগুলো নীলকে বোঝাতে বলে। আজ নীলের কাছে আসার একটাই কারণ, নীলকে ভালো মন্দ বোঝানো। তখন রুমে গিয়ে বলতে পারেনি, এখন একা একা সুযোগ বুঝে কথাগুলো বলে আয়রা। নীল আয়রার কোনো কথা কানে না নিয়ে গাড়ি ড্রাইভ করছে, মনে হচ্ছে সে কিছু শুনতে পায়নি। নীলকে এরকম নীরব দেখে আয়রা আবার বলে, কেন উত্তর দিচ্ছেন না? আপনি কেন সব ছেড়ে এই খারাপ পথ দিয়ে হাঁটছেন? নির্দোষ যাদের প্রাণ নিচ্ছেন, একবার ভেবে দেখুন ওই পরিবারের উপর কি প্রভাব পড়ে। কেন একের পর এক অপরাধ করে যাচ্ছেন? চুপ করে থাকবেন না নীল? নীল আয়রার দিকে এক নজর তাকিয়ে আবার গাড়ি ড্রাইভে ধ্যান দেয়। আয়রা নীলের কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে বলে, আপনি গাড়ি থামান। আমি একটা খুনির সাথে কোথাও যাব না, এখানেই নামিয়ে দিন। নীল কিছু না বলে নিজের মতো করে ড্রাইভ করছে। আয়রা এবার বেশ রেগে যায়। আয়রা রেগে বলে, কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? আপনি গাড়ি থামান। আপনি গাড়ি থামাবেন কি না? নীল এবারও কোনো উত্তর না দিয়ে ড্রাইভ করছে। আয়রা গাড়ির দরজায় হাত রেখে বলে, আপনি গাড়ি থামাবেন নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? বলে আয়রা দরজা খুলতে নিলেই নীল গাড়ি ব্রেক করে। আয়রার দিকে তাকিয়ে বলে, আপু তোমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে। তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার পর যা ইচ্ছে করবে। এবার আয়রা নীলের কোনো কথা কানে না নিয়ে গাড়ি থেকে নেমে যেতে নিলে নীল আয়রার হাত ধরে বসে। আয়রা নীলের দিকে রাগি লুকে তাকায় নীলের দিকে। আয়রাকে কোনো রকম পরোয়া না করে নীল বলে, চুপচাপ বসে থাকো, আমার রাগটা বাড়িও না। আয়রা নীলের হাত থেকে ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি করবেন? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলবেন? হ্যাঁ, এসব ছাড়া আর কি পারেন আপনি? নীল আয়রার কথায় হাঁচে রেগে যায়। রেগে আয়রাকে হ্যাঁচকা টান দেয়। আয়রা গিয়ে নীলের উপর পড়ে। নীল এক হাতে আয়রার কোমর জড়িয়ে ধরে আর এক হাত দিয়ে আয়রার মুখে স্লাইড করতে করতে বলে, নীল কি পারে আর কি পারে না তা দেখতে চেয়েও না, তোমারই ক্ষতি হবে। আয়রা জোরে নীলকে ধাক্কা দিয়ে নীলের কাছ থেকে সরে আসে। তারপর নীলের দিকে অগ্নিরূপে তাকিয়ে বলে, ছি, আপনার মতো মানুষ কখনো ভালো হতে পারে না। নিজেকে কি ভাবেন? অনেক বড় মনে করেন নিজেকে? আপনি নির্দোষ মানুষদের যেভাবে খুন করেন, যদি কেউ সেই কাজটা করে আপনার বোন বা পরিবারের সাথে, সেদিন পুরো কথা আয়রা শেষ করতে পারে না। তার আগেই নীল আয়রার গালে থাপ্পড় মেরে দেয়। আয়রা তাল সামলাতে না পেরে পড়ে যায়। নীল গাড়ি থেকে নেমে আয়রার পাশে এসে গাড়ির ভেতর থেকে আয়রাকে টেনে বের করে আয়রার চুল মুঠো করে ধরে বলে, কি বলছিলি আবার বল। অনেক রেগে নীল বলে। নীল অনেক রেগে আছে। আয়রা এবার নীলের এই রূপ দেখে সত্যি ভয় পেয়ে যায়। আয়রা ভয় কাঁপতে কাঁপতে বলে, আপনি যে কাজ করছেন সেটা ঠিক না। আপনি কেন মানুষের ক্ষতি করেন? নীল আয়রার দিকে ভয়ঙ্করভাবে তাকাতে আয়রার কিছু বলার সাহস পায় না। নীল শক্ত করে আয়রার চুল মুঠো করে ধরে আয়রার দিকে রেগে তাকিয়ে বলে, তোর সাহস কী করে হয় আমার পরিবারের, আমার বোনের, আমার আশার ক্ষতির চিন্তা করিস? তোকে জানে মেরে দেবো রে। নীল কাউকে পরোয়া করে না। তোর সাহস হয় কী করে এইসব বলার? নীল বেঁচে থাকতে কেউ আমার পরিবারের, আমার বোনের, আমার আশার ক্ষতি করতে পারবে না। নীলের নিঃশ্বাস থাকাকালীন কেউ ক্ষতি করা তো দূরের কথা, ক্ষতি করার চিন্তাও করলে তার জান আমি নিয়ে নেব। নীল অনেক শক্ত করে আয়রার চুল মুঠো করে ধরে আছে। আয়রা ব্যথায় কুকড়ে উঠছে, কিন্তু তার মাঝেও আয়রা হাসতে হাসতে বলে, কতদিন আগলে রাখবেন? একদিন না একদিন আপনার করা কাজগুলো আপনার ক্ষতি করবে। আপনি নির্দোষ যাদের মারছেন, যাদের ক্ষতি করছেন, তাদের কি দোষ বলতে পারেন? তারা কি করেছে আপনার সাথে বলুন তো? শুধুমাত্র অর্থের জন্য, টাকার জন্য এভাবে পশুর মতো মানুষগুলোকে মারছেন। দয়া মায়া বলতে কিচ্ছু নেই আপনার মাঝে। আজ যেই পরিবারের কথা বলছেন, যাদের আগলে রাখার কথা বলছেন, তাদের সাথে যদি কেউ কিছু করে বসে, যদি তাদের ক্ষতি করে দেয়, তাহলে কে দায়ী থাকবে বলুন তো? আয়রার কথা শুনে নীল কিছু বলে না, চুপ করে থাকে। আয়রাকে ছেড়ে দিয়ে একেবারে নীরব হয়ে যায়। নীলকে আজ ভাবাচ্ছে। নীলের মনে আজ প্রথমবার ভয় বিরাজ করছে। অতীতে তার সাথে, তার পরিবারের সাথে যা হয়েছে তা যদি আশার সাথে হয়, ভাবতেই নীলের চোখের কোণে জল চলে আসে। আশার কথা ভাবতেই নীলের চারদিক ভয়ে ঘিরে ধরে। আয়রা আবার বলতে শুরু করে, আপনি কি করে জানবেন পরিবার কি? আপন মানুষ হারানোর ব্যথা কি? আপন মানুষের ভালোবাসা কি? আপনার তো আপন আর পরিবার বলতে কিছু নেই। আর আপন মানুষের ভালোবাসা, আপনি তো ভালোবাসার মানেই বুঝেন না।
আজ আপনার আপন মানুষ পরিবার থাকলে তাদের ক্ষতি করার জন্য দ্বিধাবোধ করতেন না। আপনার মতো পাষাণ মানুষ, হৃদয়হীন মানুষ নিজের পরিবারের ক্ষতি করার দ্বিধা করে না। কথাটা বলতেই নীল আবার আয়রার গায়ে হাত তোলে। আয়রা তাল সামলাতে না পেরে পড়ে যায়। নীল আয়রার চুল ধরে আয়রাকে টেনে তোলে, তারপর আয়রার গলা চেপে ধরে চেঁচিয়ে বলে, তুই কি জানিস? হ্যাঁ, কি জানিস বল? কোন ভিত্তিতে এইসব বলছিস বল? আমার সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে কি জানিস বল? চল আমার সাথে। বলে নীল আয়রাকে টানতে টানতে গাড়িতে বসিয়ে নীল গাড়িতে উঠে দ্রুত গাড়ি ড্রাইভ করতে শুরু করে। আয়রা বারবার বলতে থাকে, আমায় কই নিয়ে যাচ্ছেন? আমি আপনার সাথে যাব না। নীল আয়রার কথা শোনে না, নিজের মতো করে দ্রুত ড্রাইভ করছে গাড়ি। এভাবে গাড়ি ড্রাইভ করতে দেখে আয়রা ভয় পেয়ে যায়। ভয়ে আয়রা গাড়ির সিট খামচে ধরে বলে, প্লিজ আস্তে চালান, এভাবে চালালে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্লিজ আস্তে ড্রাইভ করুন। আয়রার কোনো কথা নীল কানে নেয় না। আয়রা অনেকক্ষণ চেঁচিয়ে চুপ হয়ে যায়, ভয় আর কিছু বলে না। নীল প্রচণ্ড রেগে আছে, রেগে ড্রাইভ করছে। কিছুক্ষণ বাদে আয়রাকে নিয়ে নীল আবার বাসায় ফিরে আসে। গাড়ি পার্কিং করে নীল নেমে আসে। দরজা খুলে দিলে আয়রা আগের মতোই বসে থাকে। নীল এতে আরও রেগে যায়। রেগে আয়রাকে টান দিয়ে কোলে তুলে নেয়। আয়রাকে কোলে নিয়ে বাগানে চলে যায়। বাগানে এসে 3টা কবরের সামনে আয়রাকে নামিয়ে দেয়। আয়রা অবাক চোখে নীলকে দেখছে। নীলকে আজ চিনতে বড্ড কষ্ট হচ্ছে। আয়রা এটা বুঝতে পারল না তাকে নিয়ে এখানে আসার কারণ কি, আর এই কবরগুলো কার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কবরগুলো নীলের বাবা মার বোনের। আয়রার মুখে পরিবারের কথা শুনে নীল রেগে যায়। যাদের জন্য নীল নিজের জীবন কোরবান করে দিয়েছে তাদের নাকি ভালোবাসে না। নীল চুপচাপ দাঁড়িয়ে আছে পাশে আয়রা। আয়রা বারবার এদিক ওদিক তাকাচ্ছে। দুজনের মধ্যে নীরবতা ভেঙে নীল বলে, এই আমার পরিবার ঘুমিয়ে আছে আমায় রেখে। নীলের কথা শুনে আয়রা বুঝতে পারে এই কবরগুলো নীলের পরিবারের। আয়রা নীলের মুখের দিকে তাকিয়ে থাকে। নীল বলে, এই পৃথিবীতে প্রতিটা মানুষের আপন বলতে, পরিবার বলতে কেউ না কেউ থাকে। তোমার কি ধারণা আমি নির্দোষ ওইসব মানুষের খুন করেছি? অর্থের জন্য, টাকার জন্য খুন করেছি? যদি সত্যিই এমন হতো তাহলে আজ আমি এইখানে তোমার সামনে এই অবস্থায় থাকতাম না। তুমি তো জানো আমি সাইকো, রক্ত নিয়ে খেলা আমার কাজ, আমি খারাপ। কিন্তু এর পেছনের কারণটা জানো কি? কেন করছি এইসব? কেন নিজের জীবনকে বিপন্ন করে রেখেছি? পরিবার হারানোর কষ্ট কি তা জানো? কি করে জানবে? আমার সাথে যা হয়েছে তা তোমার সাথে হলে জানতে। আপনজন, পরিবার হারানোর বেদনা কতটা কষ্টদায়ক। নীলের চোখ বেয়ে জল পড়ছে। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। কথাগুলো বলতে গিয়ে নীলের অনেক কষ্ট হচ্ছে। আয়রা নীরবে নীলের মুখের দিকে তাকিয়ে আছে, নীলকে বোঝার চেষ্টা করছে। নীল চোখের জল মুছে নিয়ে আবার বলতে শুরু করে, আমার চোখের সামনে, আমার পরিবারের সামনে আমার বোনকে ধর্ষণ করেছে ওই জানোয়ারের বাচ্চারা। আমি কিচ্ছু করতে পারিনি। আমার নির্দোষী বোনকে চরিত্রহীনা বানিয়েছে। সমাজ, দেশের মানুষের কাছে আমার বোনকে চরিত্রহীনার রূপ দিয়েছে। আমার বোনের গায়ে কলঙ্কের দাগ লাগিয়েছে। আমি কিচ্ছু করতে পারিনি তখন। আমার বোনকে বাঁচাতে দেয়নি। কত কত স্বপ্ন নিয়ে এগোচ্ছিল, সব চুরমার করে দিয়ে চরিত্রহীনা বানিয়েছে। এই সব আমার মা বাবা সহ্য করতে না পেরে আমাকে একা করে চিরকালের মতো চলে গিয়েছে। আজ যদি তোমার সাথে, তোমার পরিবারের সাথে এমনটা হতো তাহলে কি করতে বলো? কি করতে তুমি? আজ যদি আমার জায়গায় তুমি থাকতে তাহলে তুমি কি করতে? নীলের কথা শুনে আয়রার শরীর কেঁপে ওঠে। সত্যি মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। নীলের সাথে, নীলের পরিবারের সাথে যা ঘটেছে তা যদি অন্য কারোর সাথে ঘটতো তাহলে সেও আজ নীলের জায়গায় থাকতো। মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা মানুষের জীবন পাল্টে দেয়। অতীতে ঘটা ঘটনার জন্য নীলের সব স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে। নীল হয়ে উঠেছে সাইকো। আয়রা নীলের এই সত্যটা জানতো না, না জেনে নীলকে দোষারোপ করেছে। এখন যখন জানতে পারছে তখন নীলের জায়গা থেকে নীলকে ঠিক মনে হচ্ছে। নীলের জায়গায় সে থাকলে হয়তো নীলের পথ বেছে নিত। নীলের কষ্ট অনুভব করে আয়রার চোখেও জল। যদি কেউ এর ভিতর দিয়ে খারাপ পথে চলে যায় তাহলে তাকে বাধা দিতে হয়। আয়রা চোখের জল মুছে নিয়ে বলে, আপনার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। মানুষের জীবনে এমন অনেক কিছু ঘটে। এই দুনিয়ায় প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো কারণে খারাপ সময়, খারাপ পরিস্থিতি আসে নীল। যদি সবাই আপনার মতো বদলা নিতে শুরু করে তাহলে পৃথিবী একদিন জনশূন্য হয়ে যাবে। আয়রার কথা শুনে নীল আয়রার দিকে তাকিয়ে চোখের জল মুছে নিয়ে হাসতে শুরু করে। নীল হাসি থামিয়ে বলে, তোমার কি মনে হচ্ছে
আমি শুধুমাত্র আমার বদলার জন্য এসব করেছি? যদি এমনটাই হতো তাহলে এতদিন আরমান খান জীবিত থাকতো না। যেদিন এই জীবনে পা রেখেছিলাম ওই দিনই মেরে ফেলতাম। যেটা আমার বোনের সাথে হয়েছে সেটা তোমার সাথে হতে পারে, যেটা আমার বোনের সাথে হয়েছে সেটা আরেকটা মেয়ের সাথে হতে পারে, যেটা আমার বোনের সাথে হয়েছে সেটা আশার সাথে হতে পারে, যেটা আমার পরিবারের সাথে ঘটেছে তা তোমার পরিবারের সাথেও ঘটতে পারে, আরেকটা পরিবারের সাথেও হতে পারে। জুয়ের সাথে যা হয়েছে আরেকটা মেয়ের সাথেও হতে পারে। আর কোনো মেয়ের জীবনে এইসব হতে দেব না, আর কোনো পরিবারের সাথে এইসব হতে দেব না। আমার মতো আর কাউকে আপনজন পরিবার হারাতে দেব না। আমার পরিবার আমার বোনের সাথে জুয়ের সাথে যা হয়েছে তার কারোর সাথে যেন না হয়, তাই আটকানোর চেষ্টা করছি। নীলের কথা শুনে আয়রা বলে, কেন আপনি নিজের আইন নিজের হাতে তুলে নিচ্ছেন? কেন ওইসব অপরাধীদের আইনের হাতে তুলে দিচ্ছেন না কেন? কেন নীল? নীল আয়রার কথা শুনে হো হো করে হাসতে হাসতে বলে, কোন আইনের কথা বলছো? ওই আইনের কথা যারা শুধু পারে টাকার জন্য নিজেদের বিক্রি করতে, বারবার নিজেদেরকে বিক্রি করে দিতে। আরে ওদের কাছে থেকে তো রাস্তার কুকুরও ভালো। কারো কাছে বিক্রি তো হয় না। হ্যাঁ, আইনের কাছে গিয়ে চেয়েছিলাম বোনের সুস্থ বিচার। আইন আমায় সব দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল তো, দুহাত ভরে দিয়েছিল। অপমান, বোনের চরিত্রহীন আর কলঙ্ক, আর আর বাবা মায়ের দুটি লাশ। এত কিছু দেওয়ার পর আবার আইনের কাছে? আইন সবার জন্য সমান নয়। আইন টাকার কাছে বিক্রি হয়।